হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভিশন এডুকেশন। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অঙ্কের যে ক্লাসটি, সেটির প্রশ্নগুলোও রয়েছে প্রিভিয়াস ইয়ারের উপরে বেস করে। কেন সেটির প্রশ্নগুলোও রয়েছে বললাম, কারণ আগের ভিডিওতেই আমরা দেখেছি প্রিভিয়াস ইয়ারের উপরে বেস করে আমরা বেশ কতগুলো কোশ্চেনের আনসার করে ফেলেছিলাম। তো আজকেও সেম ওই কন্টিনিউশনেই আমরা নিয়ে আসছি তোমাদের সেট টুতেও সেই প্রিভিয়াস ইয়ার, অবশ্যই তোমাদের এই পুলিশের পরীক্ষা রিলেটেড কিছু কোশ্চেন আনসার্স নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের এই পুলিশের পরীক্ষায় প্রিভিয়াস ইয়ার গুলোতে এসেছিল। ওকে, তো দেখা যাক আজকের আমাদের কোশ্চেন্স কি কি আছে। তো প্রথম প্রশ্নে চলে যাব। তার আগে বলে রাখি, তো কোশ্চেনের সলিউশন তো অবভিয়াসলি শর্ট ট্রিকেই হচ্ছে, তার সাথে কিন্তু হালকা করে এক্সপ্লেনেশনও দিয়ে দিচ্ছি আমরা। সবটাই কিন্তু ভালোভাবে ফলো করো, এবং কিরকম লাগছে ক্লাস সেটা কমেন্ট সেকশনে জানাও। আগের বারের আনসার তো দেওয়ার কথাই ছিল, সেটা দিয়েছো অলরেডি তোমরা। তো কমেন্ট সেকশনে জানাও কেমন লাগছে ক্লাসটা। অবশ্যই বন্ধুদের শেয়ার করতে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, আর বেল আইকন প্রেস করে রাখতে অবশ্যই ভুলো না। ওকে, তো চলো ক্যারি অন করি। চলো ফার্স্ট প্রশ্ন দেখে নিচ্ছি কি আছে। যদি a প্লাস বি এর 15% ইকুয়াল টু a মাইনাস বি এর 25% হয়, তাহলে a b এর কত শতাংশ সেটা আমাদের বার করতে হবে। তো সেটা আমরা কি করে বার করব, দেখো এখানে আমরা একদম শর্ট ট্রিকটাকে করে নিই, তারপরে কিছু এক্সপ্লেন করা যাচ্ছে। তো আমরা জানি যে দেখো গুণ আকারে আছে, রেশিও বার করার সময় মানে এখানে রেশিও তো বার করতে লাগবেই, তো রেশিও বার না করলে আমরা এ বি রিলেশন পাবো না, এ বি রিলেশন না পেলে আমরা ওর পার্সেন্টেজ বার করতে পারবো না। তো ব্যাপারটা কি হচ্ছে, এখানে a প্লাস বি আর a মাইনাস বি এর একটা রেশিও যদি বার করে ফেলতে পারি আমরা, তাহলে মন্দ হয় না ব্যাপারটা। দেখি a প্লাস বি a মাইনাস বি, a প্লাস বি a মাইনাস বি এর রেশিও কি আসছে, আমি লিখতেই পারি 25:15। কি করে লিখছি, তাহলে 5 কত হয়ে গেল 3। ঠিক আছে, রেশিও বার করার সময় যদি গুণ আকারে থাকে তাহলে কি হবে, জাস্ট সংখ্যাগুলোকে উল্টে দাও। উল্টে দাও মানে এরটা এর জায়গায় বসিয়ে দাও, ওটা ওর জায়গায় বসিয়ে দাও, তাহলে রেশিও পেয়ে গেছি। কিন্তু তাতেও আমাদের কিন্তু প্রবলেম সলভ হয়নি, আমাদের দরকার হচ্ছে এ বির পরিচয়। এখানে a প্লাস বি a মাইনাস বি আছে, ঠিক আছে। দেখো এটা প্লাস আকারে আছে, এটা মাইনাস আকারে আছে, তাহলে a ইজ টু বি এখান থেকে কি হয়ে যাবে, আমি একবারে বলতে পারি দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত হয়ে যাচ্ছে 4, দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে 1। ঠিক আছে, আমি একবার বলে দিচ্ছি, আমি a প্লাস বি আর a মাইনাস বি থেকে এ বি তে কি করে আসবো, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাচ্ছি 4, মানে 5 প্লাস 3 8/2 4 হয়ে যাচ্ছে। 5 মাইনাস 3 মানে 2, 2/2 কত যাচ্ছে 1। তাহলে ইজিলি আমরা পেয়ে গেলাম, মানে এই অবধি আমরা মুখোমুখি করে ফেলতেই পারছি। এবার আমাকে বলেছে কি এ বি এর কত শতাংশ, কে কার, বি এর, এ বি এর। তাহলে বি কে তলায় বসাবো, এ কে উপরে বসাবো, ইন্টু 100 করে দেবো। তো এটা না লিখলেও চলতো, জাস্ট বোঝানোর জন্য বললাম। এটা ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, বি হচ্ছে 1, এ হচ্ছে 4 ইন্টু 100, তার মানে কত হয়ে গেল 400% হয়ে গেল আমাদের আনসার। তাহলে আনসার কত হয়ে গেল 400%। একটু আমি এখানে এক্সপ্লেনেশনে যাব এই কারণেই, কারণ সেটা না দিলে প্র্যাকটিসে যারা আছো প্র্যাকটিসে তাদেরও বুঝতে হয়তো অসুবিধা হতে পারে। তো দেখি কি আসবো। দেখো এখানে বলা আছে a প্লাস বি এর বলা আছে কত 15%, a প্লাস বি এর 15% ইজ ইকুয়াল টু, এর কথাটা লিখলাম না, এর মানেই তো গুণ, তাই আমি গুণ আকারে লিখে দিয়েছি। আর এখানে আছে কি a মাইনাস বি এর হচ্ছে কত 25%। ঠিক আছে, এবার এইখান থেকে আমরা কি বলতে পারবো, দেখো এখান থেকে আমরা বলতেই পারছি a প্লাস বি বাই a মাইনাস বি, এটা ইজ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে 25/15। তাহলে কত 5, এটা কাটলে কত 3। তাহলে এইখান থেকে ইজিলি বলতে পারছি a প্লাস বি ইজ টু a মাইনাস বি ইজ ইকুয়াল টু কত হয়ে গেল 5:3, যেটা আমরা ওখানে ওই এক লাইনে লিখেছিলাম, ওইটাই আমরা এটা করে বার করলাম। ওকে, এটা হয়ে গেল। এবার এইখান থেকে দেখো এই a প্লাস বি ইজ ইকুয়াল টু যদি 5 হয় আর a মাইনাস বি ইজ ইকুয়াল টু যদি 3 হয়, তাহলে বি বি কেটে গেলে a মানে কি 2a, 2a মানে কি পড়ে থাকবে 5 প্লাস 3, তাহলে a মানে কি হয়ে যাবে 5 প্লাস 3/2, মানে কত হয়ে যাচ্ছে এখানে 4 হয়ে যাচ্ছে। এই জিনিসটাই আমরা মুখে মুখে বলছি কি এখানে a ইজ টু বি,
A:B, দেখো এখানে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, মানে বড় সংখ্যা বার করতে গেলেই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, মানে 5 + 3/2। আর ছোট সংখ্যা বার করতে গেলে সেম ভাবে যদি আমরা বি বার করতে যাই তাহলে কি হয়ে যাবে, দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে 5 - 3/2। তাহলে এখানে আমি পাচ্ছি 8/2 4, এটা 8/2 4, এটা 2/2 কত হয়ে যাচ্ছে 1। তাহলে এই জিনিসটা পেয়ে গেলাম, তারপরে তো পার্সেন্টেজ যেভাবে বার করা সেটা আমরা এখানে অলরেডি করে ফেলেছি। ঠিক আছে, তো দেখো এই যদি আমি একবার ভালো করে বুঝে রাখি তাহলে আমার এই অবধি মুখে মুখেই চলে এলো 4:1। কি করে এলো, যে উল্টে দিয়ে মানে 25 15 উল্টে দিলেই কাটাকাটি করলে 5 3, 5 3 মানে হচ্ছে 5 3 যোগ করে 8/2 4, আর 5 3 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 1, তাহলে কত হয়ে গেল 4:1। 4:1 হয়ে গেল, মানে পার্সেন্টেজ বার করে নেবো, আর কোনো সমস্যাই থাকবে না। ঠিক আছে, ভালো করে অঙ্কটা দেখে একটু রিভাইজ করে নিও। নেক্সট কোশ্চেন নাম্বার 2 কি বলছে দেখো। আচ্ছা, এই প্রশ্নটা, আগের প্রশ্নটা কিসে এসেছিল? আগের প্রশ্নটা এসেছিল হচ্ছে আমাদের লেডি কনস্টেবল এসেছিল। আগের প্রশ্নটা এসেছিল আমাদের এক্সাইজ লেডি কনস্টেবল মেনে এসেছিল। ঠিক আছে, আচ্ছা এবার সেকেন্ড প্রশ্নটায় যাচ্ছি। সেকেন্ড প্রশ্নটা কিসে এসছে দেখো, ডব্লিউবি কনস্টেবল লেডি কনস্টেবল 2020-তে এসছে। ঠিক আছে, একই ওই পুলিশের পরীক্ষাতেই এসেছে, প্রিভিয়াস ইয়ার 2020-তে। বলছে কোনো ঘনকের প্রতিটি বাহু 10% করে কমানো হয় তবে তার পার্শ্বতল কত শতাংশ কমবে। অ্যাকচুয়ালি পার্শ্বতল বলতে কি, এখানে পার্শ্বতলের ক্ষেত্রফল বললে বেস্ট হতো। ঠিক আছে, মেবি প্রিন্টিং মিস্টেক, অথবা পরীক্ষা যদি এই ল্যাঙ্গুয়েজটাই থাকে তাহলে কিন্তু অবশ্যই এটাকে আমি পার্শ্বতলের ক্ষেত্রফল হিসেবেই ভাববো। পার্শ্বতল বলে কোনো মেজারমেন্ট আমাদের হয় না। আচ্ছা, ঘনক, ঘনক তো এরকম দেখতে হয়, যদিও ঘনক আঁকার কোনো মানে হয় না, কিন্তু একটা কারণে আঁকছি, কারণ হচ্ছে কি তোমাদের 3D ঘনক মানে কি 3D এই কনসেপ্টটা দেওয়ার জন্য। দেখো 3 ডাইমেনশন, এর আছে কি উচ্চতা, দৈর্ঘ্য, প্রস্থ, তিনটে জিনিস আছে, মানে এটা হচ্ছে উচ্চতা, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, তাই তো? তাহলে এটা 3D ফিগার। 3D ফিগার মানেই তোমাদের মাথায় আসবে যে 3, মানে পাওয়ারের 3, সবসময় সেটা নয় কিন্তু। যাই হোক 10% বলেছে, তো 10% মানে কত হয়ে যাচ্ছে, 10% মানে হয়ে যাচ্ছে 1/10 থাকলো। 10% মানে যদি 1/10 হয়, পার্শ্বতলের ক্ষেত্রফল সবসময় মাথায় রাখবে, ক্ষেত্রফল মানেই হয়ে যাচ্ছে 2, আর আয়তন মানেই হয়ে যাচ্ছে 3। মানে তোমাকে যদি এটাকে বলা হয় যে 3 ডাইমেনশনাল ফিগার, তার মানেই কি তোমাদের মাথায় চলে 3? না, সবসময় সেটা নয়। আমাকে কি বার করতে বলেছে, ক্ষেত্রফলের পরিমাণ নাকি আয়তনের পরিমাণ, সেটা আমাদের দেখে নিতে হবে। তাহলে এখানে ক্ষেত্রফলের পরিমাণ আসছে, তাহলে কি করব, 10 থেকে বেড়ে হয়েছে 11, বেড়েছে না কমেছে, কমানো হয়েছে, তাহলে কমানো হয়েছে মানে কত হয়ে যাবে, এখানে কমানো হয়েছে মানে এখানে বিয়োগ হয়ে যাবে, কত হয়ে যাবে 9, আর 10 থেকে 9 দুবার লিখবো। কেন, ক্ষেত্রফলের কেস দুবার লিখেছি তাই। তাহলে 100 থেকে হয়ে গেছে কত 81, তাহলে কত কমেছে 19% কমে গেছে, মানে 119 কমেছে, মানে 19% কমেছে। অনেকেই বলতে পারো এটা যে 10% আছে মানে তো আমি ওই সাকসেসিভও করে দিতে পারবো, একদম করে তো অবশ্যই দিতে পারবে, 10 + 10 20 - 1, তাহলে 19ই হয়ে যাচ্ছে। কিন্তু 10-এর জায়গায় যদি ফ্র্যাকশনটা এরকম থাকতো 16×2=3 বা 12.5, তো এইগুলো দিলে আমাদের চাপ হয়ে যাবে। সেই জন্য আমরা কি করব, এই রুলটা একটু মাথায় রাখবো। ক্লিয়ার? তাহলে আনসার কত হয়ে গেল আমাদের 19%। আচ্ছা, এই অঙ্কটা একটুখানি সাইডে বলে রাখি। এই অঙ্কটাই যদি আমাদের বলতো যে ঘনকের প্রতিটি বাহু 10% করে কমানো হলো, তবে আয়তন কত চেঞ্জ হবে, যদি বলতো আয়তনের চেঞ্জ কত হবে, আয়তনের পরিবর্তন কত হবে, আয়তনের পরিবর্তন যদি জানতে চায় তাহলে আমরা কি করব, এখানে আয়তনের পরিবর্তন বলতে দেখো এখানে আমি লিখেই দিয়েছি আয়তন মানে কি 3 বার, তাহলে 10 থেকে কত হয়ে যাবে 11, আমি যদি বেড়ে যাওয়া বলি তাহলে 11, আর কমে যাওয়া বললে 9, কমে যাওয়াই লিখছি, 10 থেকে 9, 10 থেকে 9। তখন কিন্তু আমাদের সাকসেসিভটা করতে গিয়ে অসুবিধা হয়ে যাবে, দুবার করতে হবে, সেই জন্য আমরা এটাই ফলো করার চেষ্টা করবো। তাহলে 1000 থেকে হয়ে গেল কত 729, তাহলে এইটা বিয়োগ করলেই আমাদের হয়ে যাবে 100 কত কমেছে বা বেড়েছে। তো এই জায়গাগুলো খেয়াল করবে, আয়তন বললে কিন্তু 3 বার, ক্ষেত্রফল বললে কিন্তু 2 বার। হয়ে গেল, অঙ্কটার ডেপথটা বোঝার চেষ্টা করবে। নেক্সট
কোয়েশ্চেন নাম্বার 3-এ যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 3-এ দেখো, কোন সংখ্যার 25% এর সাথে 150-এর 30% যোগ করলে 75 হয়, সংখ্যাটি কত? কোয়েশ্চেনটা এসেছিল আমাদের লেডি কনস্টেবল WB কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল 2020-তে। ঠিক আছে, তো ব্যাপারটা কি হচ্ছে দেখে নি। বলেছে 25%, কোন সংখ্যা 25% এর সাথে 150-এর 30% যোগ করলে হয়ে যাচ্ছে 75। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করতে দিতে পারি, 75 মাইনাস 150-এর 30%, 150-এর 30% মানে 3-এর 10, মানে কত হয়ে গেল 45। তাহলে 75 মাইনাস 45 মানে কত হয়ে গেল 30। তো কোন সংখ্যা 25% মানে 30 হয়, তাহলে 100% মানে কত হবে 4 গুণ হয়ে যাবে, তো ইন্টু 4। তাহলে এই যে দেখো অঙ্কটা, আমি মুখে যে কথাগুলো বললাম মানে ম্যাক্সিমাম কিন্তু কাজ আমাদের মাথায় হলো, সেটা খেয়াল রাখো। আমরা এখানে কিন্তু জাস্ট লিখেছি, যেটুকু না লিখলেই নয়। তাহলে আনসার কত হয়ে যাচ্ছে 120। এবার তোমাদের মাথায় প্রশ্ন আসছে যে যদি আমরা একটু এক্সপ্লেন করি তাহলে ভালো হতো। এক্সপ্লেন তো অবশ্যই করব, কিন্তু এক্সপ্লেনেশনের জায়গায়, ওটা বোঝার জন্য অনলি, আমরা কিন্তু মেনলি করব এটা। ঠিক আছে, তো দেখে নাও এখানে একবার এক্সপ্লেনেশনে যাচ্ছি আমি। কি করবো দেখো, সংখ্যাটাকে আমরা এক্স ধরি, সেই সংখ্যাটা হচ্ছে এক্স। তাহলে এক্স এর 25% মানে 1/4, 25% মানে 1/4। তার সাথে যদি আমি 150-এর 30% যোগ করি তাহলে হয়ে যাচ্ছে কত 75। 150-এর 30% মানে কি, 30% মানে 3/10 করে দিয়েছি। তাহলে এখানে কত হয়ে গেল, এটা হয়ে গেল। তাহলে এখানে আমি পাচ্ছি হচ্ছে x/4 ইজ ইকুয়াল টু 75 মাইনাস 3×15 কত হয়ে যাচ্ছে 45। তাহলে এখান থেকে পাচ্ছি x/4 ইজ ইকুয়াল টু 30, তাহলে x ইজ ইকুয়াল টু হয়ে যাবে 120। এইটাই ম্যাক্সিমাম ছেলে বা ম্যাক্সিমাম স্টুডেন্টস করবে, বুঝতে পেরেছো? ম্যাক্সিমাম ছেলে মেয়ে এটাই করবে, কিন্তু আমাদের বুঝতেই পারছো এটা করতে গেলে আমাদের স্টেপস তো বেশি হচ্ছে। আমি অঙ্ক যত প্র্যাকটিস করব আমার এই জিনিসগুলো তত বেশি আসবে, এবং প্র্যাকটিস করার সময় এগুলো অ্যাপ্লাইও করতে হবে, চেষ্টা করতে হবে অ্যাপ্লাই করার, আস্তে আস্তে চলে আসবে। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে এই 25% যাদের অসুবিধা, 25/100 তার মানেই কিন্তু হয়ে যাচ্ছে 1/4, আর 30% মানে কত 30/100 মানে কত হচ্ছে 3/10। এটা কিন্তু মাথায় রাখবে। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। আচ্ছা, নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমাদের একটুখানি ইনফরমেশন দিয়ে দিই। আমাদের ভিশন এডুকেশনের আবাসিকের নাম তোমরা শুনেইছো, জানো আবাসিক সম্পর্কে, বিশেষ কিছুই বলার নেই। যারা এখনো পর্যন্ত বাড়িতে বসে রয়েছো এবং ভাবছো যে আসবে আবাসিকে অথচ সুবিধা করে উঠতে পারছো না, তারা ডিটেলটা আগে ভালো করে জেনে নাও, জেনে নিয়ে তোমরা ডিসিশন নিয়ে নাও কি করবে। ওকে, আর ডিটেল জানার জন্য আমাদের এখানে দেখো এই হেল্পলাইন নাম্বার দুটো আছে, নাম্বারে কল করে, এখানে তুমি দেখতেই পাচ্ছ পয়েন্টস গুলো নোট ডাউন করাও আছে, আরো তো অনেক কিছু থাকে বলার বা বোঝার, সেইগুলোর জন্য তোমাদের এই নাম্বারে কল করে আমাদের ইনস্টিটিউটে যোগাযোগ করে ডিসিশন নাও কি করবে। ওকে, আচ্ছা, পরে আমি ক্লাস করাতে করাতে আরো একটা জিনিস বলবো ইম্পর্টেন্ট, সেটা আমি পরে আসছি, অঙ্কে চলে যাই। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো কি আছে। নেক্সট প্রশ্নটা এসছে হচ্ছে ডাব্লিউবিপি কনস্টেবল মেন 2019-এ এসছে পরের প্রশ্নটা। তো কি আছে 4 নম্বর প্রশ্ন, এটা এ এবং বি এর আয়ের অনুপাত, বলছে 3:4। এ এবং বি এর আয়ের অনুপাত 3:4, এখানে 41 না কিন্তু 4। তাহলে খরচের অনুপাত হচ্ছে এটা। প্রত্যেকে 200 টাকা করে সঞ্চয় করলে এ এবং বি এর আয় কত? পরিষ্কার অঙ্ক, কোনো সমস্যা নেই। 3:4 ছিল, হয়ে গেছে কত 2:3। ডিফারেন্স কত করে আছে 1, ডিফারেন্স হচ্ছে 1। ডিফারেন্স যেহেতু এখানে সেম, তাই আমার কোনো সমস্যা নেই। ডিফারেন্স সেম না থাকলে সমস্যা হতো, সেটা আমরা আগে আরো অনেক অন্য ক্লাসে আমরা দেখবো ডিফারেন্স সেম না থাকলে কি হচ্ছে। আজকে করছি ডিফারেন্স সেম থাকলে কি হবে। সেম, আর প্রত্যেকে 200 টাকা করে সঞ্চয় করে, তো সঞ্চয় মানে এখানে দেখো আয় আর ব্যয়, আয় এবং ব্যয়ের পার্থক্যই কি হয় সঞ্চয়। তাহলে ওখানে পার্থক্য কত বলা আছে 200, তাহলে ওখানে পার্থক্য 200, এখানে পার্থক্য 1, তাহলে 1 মানেই 200।
এক মানে 200 হয়, প্রশ্ন বলছে এ আর বি এর আয় কত। তো এক মানে 200 হলে 3 মানে 600, 3 দুগুণে 6 হয়ে যাচ্ছে, আর 4 মানে কত হয়ে যাচ্ছে 800। তাহলে আনসার কত হয়ে গেল 600 আর 800। মানে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। তো এই অঙ্কটাও আমি সাজেস্ট করব মুখে মুখে করার জন্য, আমি বোঝানোর জন্য করে দেখিয়ে দিলাম। মুখে মুখে কি করে করব, দেখো 3 আর 2 এর পার্থক্য 1, আর 4 আর 3 এর পার্থক্য 1। সেম পার্থক্য আছে, এখানে পার্থক্য 200, 1 মানে 200 হয়, 3 মানে 600, 2 মানে আচ্ছা 1 মানে 200 ছিল, 3 মানে 600, আর 4 মানে হয়ে যাচ্ছে 800। মুখে মুখে আমরা আনসার করতে পারি। ওকে, চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। নেক্সট প্রশ্ন হচ্ছে WBP কনস্টেবল মেন 2018 এর প্রশ্ন, এবং দেখতে পাচ্ছি এটা রেশিওর প্রশ্ন। ঠিক আছে, এটা রেশিওর প্রশ্ন। দেখো এখানে কি করেছে ওরা, A:B = 2:3, B:C = 4:5, C:D = 6:7 দিয়ে দিয়েছে, দিয়ে A:D চেয়েছে। আমি এখানে একটু নোট ডাউন করব তোমাদের বোঝানোর জন্য, জাস্ট A:B কত বলে দিয়েছে গো 2:3, B:C বলে দিয়েছে কত, B:C বলে দিয়েছে 4:5, আচ্ছা C:D কত বলে দিয়েছে, C:D বলেছে 6:7। এই তিনটে বলা আছে। ঠিক আছে, খুব ভালো করে খেয়াল করো, ওরা কিন্তু এই তিনটে বলে দিয়ে আমাদের বার করতে বলেছে কোনটা, এই তিনটে বলে দিয়ে আমাদের বার করতে বলেছে A:D, প্রথমটা শেষটা। প্রথমটা শেষটা যদি বার করতে হয় তাহলে আমাদের শুধু এ লাগবে আর ডি লাগবে, বাকিগুলো তো আমাদের না হলেও চলে যাবে। তাহলে বাকিগুলো যখন না হলেও চলে যাবে তাহলে আমরা সেইভাবেই ওগুলোকে ইউজ করব। দেখা যাক, তাহলে A:D মানেই হয়ে যাচ্ছে A/D। ওটা করতে গেলে আমরা কি করব, সব ধরে গুণ করে দাও, 4/5, 6/7। আচ্ছা এখানে তাহলে কত হচ্ছে 3, 2, আর কিছু কাটছে না, কিছু কাটছে না, তাহলে কত হয়ে যাচ্ছে 4 2 8, আর 2 8 2 গুণে 16, 16/35, সরি 18 লিখে ফেলেছি, ওটা 16 হবে, 16/35 হয়ে যাচ্ছে। তার মানে 16:35, 16:35 হয়ে যাচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, তাহলে 16:35 আছে অপশানে, এইটা হয়ে যাচ্ছে আনসার 16:35। ঠিক আছে, এবার তাহলে কি শিখলাম, যত লম্বা রেশিওই হোক, A:B, B:C, C:D, D:E, E:F, যা খুশি হয়ে যাক না কেন, প্রথমটা শেষটা বার করতে বলছে মানে সব ধরে গুণ করে দেবো, আনসার শেষ। আমি ইচ্ছা করলে গুণ নাও করতে পারতাম, ওদিকে লিখতেও নাও পারতাম, আমি এখানেই করতে পারতাম। এখানে কি করে করতাম, 3 দিয়ে কাটতাম, 2 হয়ে যেত, সব গুণ করলে হয়ে যেত 16, এখানে সব গুণ করলে হয়ে যেত 35, আনসার হয়ে যাচ্ছে 16/35, সেটাও করতে পারো। ঠিক আছে, আচ্ছা এবার এখানে একটুখানি একটু সাইডে আসবো, কিসে না, এখানে দেখো যদি আমাদের বলা হয় যে, যদি আমাদের বলা হয় যে A:B:C:D বার করতে হবে, তখন তার ওই ফাঁকি দেওয়ার জায়গাটা নেই। তা আমাদের ওটা প্রথম শেষ বলে ওটা করে দিলাম। যদি প্রথম শেষ না বলে সবটা বলা, তাহলে কি করব দেখে নি, 2 3, এখানে কত আছে 4 5, আর এখানে কত আছে 6 7। জাস্ট একটু দেখিয়ে রাখছি, এই অঙ্ক পরীক্ষা দিতে পারে। 3 আছে, এখানে 3 বসিয়ে দাও, শেষ সংখ্যা 5 আছে, 5 বসিয়ে দাও। আচ্ছা এখানে 4 আছে, 4 বসিয়ে দাও, 6 আছে, এখানে 6 বসিয়ে দাও। আমি একটু হাইলাইট করে দেবো জায়গাগুলো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এইগুলো আমরা এক্সট্রা বসিয়েছি। দাঁড়া একটুখানি আগে থেকে দাগটা দিইনি তো, 6 6 হয়ে গেছে, ঠিক আছে। 3 2 4 5 6 7, ব্যাস এইগুলো যেগুলো আমরা এক্সট্রা বসিয়েছি সেগুলো আমরা দেখো মার্ক করে দিই, এই 3টে এক্সট্রা বসিয়েছি আর এই 3টে এক্সট্রা বসিয়েছি। যাই হোক, এবার আমরা কাটাকাটি করে এবার দেখে গুণ করলে কিন্তু আনসার হয়ে যেত, কিন্তু গুণ করার আগে একটু খেয়াল করে দেখে নিতে হবে কোথাও কোনো কমন ফ্যাক্টর আছে কিনা। হ্যাঁ আছে, দেখতেই পাচ্ছি, এখানে 3 কাটলাম, এখানে 3 কাটলাম, এখানে 3 কাটলাম, এখান থেকে 3 কাটলে 2, ব্যাস এবার গুণ করে বসিয়ে দিচ্ছি আমি, তাহলেই হয়ে যাবে অঙ্ক। তাহলে কত 4 2 8, 8 2 16 হয়ে গেল, এখানে কত হয়ে গেল 4 6 24 হয়ে গেল। আর কিছু কমন নেই, কিন্তু সবার মধ্যে কমন থাকতে হবে। দেখো 5 7 5 7, এখানে সবার মধ্যে কিচ্ছু কমন নেই, তাহলে 30 হয়ে গেল, আর এটা হয়ে গেল 35।
যদি তোমাকে A is to B is to C is to D চাই আনসার হয়ে যাবে এটা, আর যদি তোমাকে বলে শুধু A is to D আনসার হয়ে যাবে ওটা। ঠিক আছে, এই প্রসেসেও কিন্তু আমি এটা করতে পারি, কিন্তু অযথা কেন অঙ্ক বড় করব সেটা নিশ্চয়ই করব না, আমরা এইটা বলে এটাই করব। নেক্সট কোশ্চেন নাম্বার, এটা 5 ছিল, নেক্সট কোশ্চেন নাম্বার 6। 6 এর প্রশ্নটা কিসে এসেছে? 6 এর প্রশ্নটা এসেছে দেখো আমাদের লেডি কনস্টেবল মেন 2018 এ, লেডি কনস্টেবল মেন 2018 এর প্রশ্ন। দেখা যাক কি বলছে। বলছে একজন চা ব্যবসায়ী 320 টাকা কেজি দরের দার্জিলিং চায়ের সঙ্গে 250 টাকা কেজি দরের আসাম চা মিশিয়েছেন। কি অনুপাতে মেশালে বলছে 324 টাকা দরে বিক্রি করলে 20% লাভ হবে। ঠিক আছে, তাহলে কি কি করেছে? দুটো ফ্যাক্টর আছে এখানে, একটা 320 টাকা কেজি দরের চা আর তার সাথে মিশিয়েছে কত? 250 টাকা কেজি দরের চা। এই দুটো মিশিয়ে 324 টাকায় বিক্রি করেছে। ঠিক আছে, এবার আমরা অ্যালিগেশন মেথড তো করেইছি কম বেশি সবাই, তো সেটা করতে গিয়ে আমরা কি করেছি, এইভাবে আমরা কি করেছি, দুটো দাম দুদিকে বসিয়েছি, মাঝে হচ্ছে মিক্সচারটার দাম বসিয়েছি, দিয়ে ক্রসে বিয়োগ করে দিয়েছি। এবার এই অঙ্কগুলো ভুল হচ্ছে কিনা চেনার একটা উপায় আছে, সেটা কি উপায় দেখো খেয়াল করে। 324 320 থেকেও বড়, সরি হ্যাঁ 20 থেকেও বড়, আবার 324 250 থেকেও বড়, তাহলে মাঝের সংখ্যাটা দুটোর থেকেই বড় কখনোই হতে পারে না। ঠিক আছে, তুমি 50 টাকা কেজি আলু কিনলে আর ওদিকে 30 টাকা কেজি আলু কিনলে, দুটোকে মেশানোর পরে সেই মিক্সচারটার যে ভ্যালু হবে, সেই ভ্যালুটা কি কখনো 50-এর থেকে বেশি বা 30-এর থেকে কম হবে? কখনোই হবে না, সেটা নিশ্চয়ই 50 থেকে 30-এর মাঝামাঝি কোথাও একটা হবে, এবং মাঝামাঝি কোনো ভ্যালু হলে সেটা 50-এর থেকে ছোট হবে, 30-এর থেকে বড় হবে। এখানেও ঠিক তাই হবে, তার মানে এখানে আমরা ভুল বসিয়েছি, এটা অঙ্কটা ভুল হচ্ছে। তো ঠিকটা কি, আর এখানে ভুলটাই বা কেন হচ্ছে? ভুলটা হচ্ছে এই কারণেই 320 আর 250 ছিল হচ্ছে আমাদের কস্ট প্রাইস, আর 324টা হয়ে যাচ্ছে আমাদের সেল প্রাইস। তাহলে আমাদের কি করতে হবে, সেল প্রাইস থেকে আমাদের কস্ট প্রাইসে কনভার্ট করে নিতে হবে। ঠিক আছে, সেটা কি করে করি দেখি। 20% লাভ, 20% লাভ মানে 5 টাকা থেকে 6 টাকায় বিক্রি করেছে, মানে 20% মানে কত হয়ে যাচ্ছে, 1/5। তো 20% মানে যদি 1/5 হয়, তাহলে 5 টাকা দিয়ে 6 টাকায় বিক্রি করেছে। তো 6 টাকা মানেই কত বলা আছে, 324। কত দিয়ে এটা গুণ করলে আসছে, 5 6 30 4, তাহলে এটা কত হয়ে যাবে, 5 5 25, 250, 250 আর 20 মানে 270 টাকা। তার মানে এটা ক্রয় মূল্য হয়ে যাবে কত, 270 টাকা। তাহলে আমি এখানে কি বসাবো, 270 এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে এটা কত হয়ে গেল, 50, আর এটা কত হয়ে গেল, 20। তাহলে রেশিও পেয়ে গেলাম আমরা 2:5। 2:5 হয়ে গেল আমাদের রেশিও। কার রেশিও বেরোলো না, ওই দার্জিলিং চা আর আসাম চা ওরা এই রেশিওতে মিশিয়েছিল। তাহলে অঙ্ক যদি নর্মাল এখানে আমাকে কস্ট প্রাইসই বলে দিত, আমি অঙ্কটা এমনি বিয়োগ করলে হয়ে যেত, কিন্তু ওরা সেটা বলেনি। ওরা কি বলেছে, 324 টাকায় বিক্রি করে 20% লাভ হচ্ছে, তাহলে সেখান থেকে অবশ্যই আমাকে ক্রয় মূল্যে আসতে হবে, তাই আমি এটা করেছি। ঠিক আছে, এটা হচ্ছে সিপি আর এটা হচ্ছে এসপি। এখানে সিপি হয়ে গেল কত, 270। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে চলে গেলাম আমরা। নেক্সট প্রশ্ন নাম্বার 7। একটি পরীক্ষায় একজন ছাত্র প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নম্বর পায় আর প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা যায়। যদি ছাত্রটি মোট 60টি প্রশ্নের উত্তর দিয়ে 130 নম্বর পায়, তবে সে কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিল? যেটা তোমাদের সঙ্গে পরীক্ষার সময় হয় আর কি, পাকামো করে এক্সট্রা কিছু কোশ্চেন্স করে এলে, আন্দাজে অপশন টিক করে চলে এলে, ব্যাস ওগুলো নেগেটিভ মার্কিং হয়ে গেল। তাই তুমি যদি 40টা প্রশ্নের আনসার দিতে 40 নম্বর পাওয়ার কথা ছিল, পাও না, ভুল হওয়ার জন্য সেখানে কি হয়, নেগেটিভ হয়ে যায়। সেই অঙ্ক এটা দিয়েছে, তো দেখে নি, আমাদের পুরো প্র্যাকটিক্যাল ফিল্ডের সঙ্গে রিলেটেড, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। অঙ্কটা সব থেকে শর্টকাট হচ্ছে যেটা দেখাচ্ছি সেটা, তারপরে যদি শর্টকাট হয় অপশন টেস্ট। কখনো কখনো অপশন টেস্টে শর্টকাট হয় এক্ষেত্রে, কিন্তু কোন অপশনে গিয়ে মিলবে আমি তো জানি না, সেই জন্য আমি বলবো একদম ডিরেক্ট লজিকটা অ্যাপ্লাই করো। 4 নম্বর পায় হচ্ছে যদি ঠিক করে 4 নম্বর পায়, আর ভুল করলে 1 নম্বর কাটা যায়। তাহলে একটা প্রশ্ন যদি ভুল করো তুমি, তাহলে 4 নম্বর তো পেলেই না, উল্টে 1 নম্বর চলে গেল। তাহলে মোট কত লস হয়ে গেল, 5 নম্বর। তাহলে এই 5 নম্বর লস হলো একটি প্রশ্নের জন্য। 5 নম্বর লস হলো কটা প্রশ্নের জন্য, একটি প্রশ্নের জন্য।
5 নম্বর যদি একটি প্রশ্নের জন্য লস হয় তাহলে ওর কত নম্বর মোট লস হচ্ছে সেটাকে বার করি। একটি প্রশ্নের জন্য 5 নম্বর লস হয়েছে। এবার দেখো ছাত্রটা 60টা প্রশ্নের উত্তর দিয়েছে, 60টা প্রশ্ন যদি উত্তর দিয়ে থাকে 4 নম্বর করে পেলে ওর আর 240 পাওয়ার কথা, 250 লিখতে যাচ্ছিলাম, যাই হোক 240 পাওয়ার কথা, কিন্তু ও পেয়েছে কত? ও পেয়েছে হচ্ছে 130। তাহলে ও পেলো না কত? পেলো না হচ্ছে 110 নম্বর। তাহলে 110 নম্বর ওর শর্টেজ আছে, সেই 110 নম্বর পাচ্ছে না কতগুলো প্রশ্নের আনসার না মানে ভুল দেওয়ার জন্য? 22টি প্রশ্নের আনসার ও ভুল দিয়েছে। তাহলে রং কোশ্চেনের আনসার হয়ে যাচ্ছে কত? 22টি। তাহলে সঠিক প্রশ্নের আনসার কত হয়ে যাবে? সঠিক প্রশ্নের আনসার হয়ে যাচ্ছে কত? ওদিকে ছিল কটা মোট? 60টা। তাহলে 60 মাইনাস 22, তাহলে আনসার কত হয়ে গেল? 38। 38, তার মানে অপশন ডি হয়ে যাচ্ছে রাইট আনসার। এখানটা একটুখানি দেখে নেবে, এইটা হচ্ছে আমার একটা প্রশ্নের, ঠিক আছে, 5 যাচ্ছে একটা প্রশ্নের জন্য, লস করে ফেলছি। তাহলে আমার মোট 110 লস হচ্ছে, কারণ আমার তো 240 পাওয়ার কথা ছিল। 60টা প্রশ্ন যদি করে থাকি, 4 নম্বর করে দিয়ে থাকি, 240 পাওয়ার কথা ছিল, কিন্তু আমি পেয়েছি কত? 130। তাহলে নিশ্চয়ই বাকি নম্বরটা কাটা গেছে। কিসে কাটা গেছে? ভুল করলে তবেই কাটা যাবে নাম্বার, সেই জন্য 110 নম্বর কাটা যাচ্ছে কটা প্রশ্নের জন্য? 22টি প্রশ্নের জন্য। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন। ক্লাসটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে? তো আশা করি খারাপ লাগছে না। তো আরো কি করলে তোমাদের মনে হতে পারে যে তোমাদের জন্য আরো ইউজার ফ্রেন্ডলি হবে ব্যাপারটা, সেটা অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করো। ওকে, এক্সপেক্টেড তোমাদের কাছ থেকে রিপ্লাই পাবো। আচ্ছা, তো কি বলছে দেখো, এই প্রশ্নটা এসছে WBP সাব ইন্সপেক্টর 2013-এ, ঠিক আছে? এখানে কি বলছে? প্রথম 84টি জোড় সংখ্যার যোগফল, প্রথম 84টি জোড় সংখ্যার যোগফল নির্ণয় করো। আচ্ছা, 84টা জোড় সংখ্যার যোগফল, এখানে একটা কোশ্চেন হতে পারতো যে প্রথম 84টি জোড় সংখ্যার গড় নির্ণয় করো, গড় নির্ণয় করো, এটা বলতেই পারতো। এটার আনসারটা করি আগে, তারপর আমি ওই প্রশ্নে যাচ্ছি। দেখো, প্রথম 84টি জোড় সংখ্যার গড়, অনেকেই আছে চূড়ান্ত ফর্মুলা মুখস্থ করে, কিন্তু আমি ফর্মুলা মুখস্থ করা খুব একটা প্রেফার করি না, এবং তোমাদেরও করতে বারণ করবো, তাতে পরীক্ষার সময় মাথায় চাপটা কিন্তু অনেকটাই কম হবে। অনেকে ফর্মুলা কি মুখস্থ করে নেয় যে জোড় সংখ্যা বলে 84টি, ওই n+1 হয়ে যাবে গড়, তাহলে মানে 84 + 1 85 হয়ে যাবে আনসার। ঠিক আছে, এবার বাই চান্স পরীক্ষায় বিজোড় সংখ্যা দিল, n হবে না n+1 হবে, গুলিয়ে ফেললাম, আনসার শেষ। ওই জন্য আমি এটা অবভিয়াসলি শর্ট হচ্ছে, কিন্তু আমি এটাকে রিস্ক নিয়ে প্রেফার করছি না। আমি কি করব দেখো, 84টি জোড় সংখ্যা, 84টি জোড় সংখ্যা কাউন্ট করতে গেলে আমাকে তো 84 ডাবল, মানে কত অবধি কাউন্ট করতে হবে? 168 অবধি কাউন্ট করতে হবে। তাহলে রেঞ্জটা কি হয়ে গেল? 1 থেকে 168, এই রেঞ্জে আমাকে খুঁজতে হবে। তাহলে প্রথম জোড় সংখ্যা কত হচ্ছে? 2, শেষ জোড় সংখ্যা কত হয়ে যাচ্ছে? 168, তাহলে বাই 2। মানে আমাদের সবসময় মাথায় রাখবে, মানে এইটা কেন করতে বলছি, এইরকম টাইপের যদি পরপর সংখ্যা থাকে, পরপর মানে অবভিয়াসলি গ্যাপ সেম, যদি গ্যাপ সেম এর কথাগুলো কিন্তু মন দিয়ে শুনবে, আমি ওগুলো লিখছি না বোর্ডে, অনেক লেখা হয়ে যাবে, তাহলে অনেক লেন্দি হয়ে যাবে, মুখে জন্য বলে দিচ্ছি। গ্যাপ যখনই সেম থাকবে তখনই গড় বার করার রুল হচ্ছে একদম প্রথম টার্মটা শেষ টার্মটা যোগ করব, করে 2 দিয়ে ভাগ করব, যে কোনো ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে। ঠিক আছে, তাহলে তোমরা বলো এখানে তো ফর্মুলাই বলছেন, কিন্তু এইটা দিয়ে আমি একটা অঙ্কই করতে পারবো, এটা দিয়ে আমি এই টাইপের সব অঙ্ক করতে পারবো, সেই জন্য আমি এটাকে প্রেফার করছি। ওকে, কারণটা তোমাদের বলে নিলাম, কারণ প্রসেস নিয়ে বায়াসনেস রেখে কোনো লাভ নেই, তোমাদেরও নেই আমারও নেই। তো যাই হোক, তাহলে এখানে কাটলে কত হয়ে গেল? 1, এখানে কাটলে কত হয়ে গেল আমাদের? 84, তাহলে আনসারটা কত হয়ে গেল? 85। দেখো এখানে 85 বেরিয়েছিল। ঠিক আছে, একটু ভালো করে দেখে নিও, ব্যাপারটা বুঝে নিও। আচ্ছা, এবার এখানে যোগফল বলেছে, তো দেখো যদি জোড় সংখ্যার যোগফল বলে, যোগফল মানে কি? যোগফল মানে হয়ে যাচ্ছে গড় ইনটু সংখ্যা,
তো গড় কত হবে এর? গড় তো একটু আগে শেখালাম, 2 প্লাস 168/2, এটা হয়ে যাচ্ছে গড়। আর সংখ্যা কত ছিল? সংখ্যা ছিল তোমার 84টা। ওরা বলেই দিয়েছে, আমার এখানে অসুবিধার কিছু নেই, ওরা এখানে বলেই দিয়েছে 84টা জোড় সংখ্যা। ব্যাস, তাহলে এবার তোমার কত হয়ে গেল? এখান থেকে 85 পাচ্ছি, আর এখান থেকে পাচ্ছি কত? 84। ব্যাস, 85 আর 84 গুণ করলেই হয়ে গেল। একটু ফাঁকিবাজি করতে চেষ্টা করছিলাম যে কি 4 × 5 20 হয়, তো সামনের সংখ্যাটা যদি 0 একটা অপশনে থাকতো আমি এটা ক্যালকুলেশন না করে বসিয়ে দিতাম, কিন্তু এখানে ক্যালকুলেশন করতে হবে, কিছু করার নেই। এখানে 85 আর 84 গুণ করে নাও, 4 × 5 = 20, শূন্য হাতে 2, 32, 34 হয়ে গেল। আর এখানে কত? 5 × 40, শূন্য হাতে 4, 64 আর 4 কত হয়ে গেল? 68। তাহলে আনসার কত হয়ে গেল? অপশন এ, 7140 হয়ে গেল আমাদের আনসার। ঠিক আছে, তো এইটা খেয়াল করবে, এই অঙ্কটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেয়, আর এটা আসলে তো এটা হয়ে গেল, ওটা পারলে এটা পেরে যাবো এমনি। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা, একটু আগেই বলেছিলাম আবাসিকের ব্যাচের সম্পর্কে বলার সময় যে পরে আর একটা ইনফরমেশন দেওয়ার আছে, সেটা হচ্ছে এইটা, যারা আবাসিকে আসতে পারছো না তাদের জন্য রয়েছে অনলাইনের ব্যবস্থা। অনলাইনে কোর্স ফিজ রাখা হয়েছে, অনলাইনে কোর্স ফিজ রয়েছে আপাতত 699 ফর 3 মান্থস। 3 মান্থসের জন্য অনলি 699 রুপিসে তোমরা পেয়ে যাচ্ছ প্র্যাকটিস ব্যাচ, এবং সেখানে কি কি ফেসিলিটিস আছে এখানে সবগুলোই আছে দেওয়া। বাকি তোমরা, এটা অলরেডি স্টার্ট হয়ে গেছে, পরের ব্যাচ আবার স্টার্ট হতে চলেছে। ঠিক আছে, তোমরা বাকি ইনফরমেশনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। ওকে, আর এখানে তো দেখতেই পাচ্ছ ফেসিলিটিস গুলো দেওয়া আছে, কি কি আছে। চলো আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। নেক্সট প্রশ্ন চলে এসছে লেডি কনস্টেবলে। নেক্সট প্রশ্ন এসছে হচ্ছে লেডি কনস্টেবল 2013-এ। লেডি কনস্টেবল 2013-এ এসছে পরের প্রশ্নটা। কি বলছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, সরল সুদের একটা পেটেন্ট প্রশ্ন এটা। কি বলছে? কোনো টাকার নির্দিষ্ট হারে সরল সুদে 3 বছরে এত টাকা হয়ে যাচ্ছে, আর 4 বছর হচ্ছে এত টাকা। আচ্ছা, 3 বছর এত টাকা, 4 বছরে এত টাকা হচ্ছে মানে কি? অবশ্যই সেটা হচ্ছে কিসে? সুদ প্লাস আসল। অ্যাকচুয়ালি আসলটা আগে লেখার কথা, কিন্তু আমাদের লিখে লিখে অভ্যেস হয়ে গেছে সুদ প্লাস আসল। তো এটা 3 বছরে সুদে আসলে এই টাকাটা হচ্ছে, আর ওটা 4 বছরে সুদে আসলে ওই টাকাটা হচ্ছে। ঠিক আছে, তো আমরা এখানে কি করব? এই টাইপের অঙ্ক করতে গেলে আমরা মানে একদম চোখ কান বন্ধ করে বিয়োগ করে দেবো। 4 বছরে হচ্ছে 854 টাকা, আর 3 বছরে হচ্ছে 815 টাকা। তাহলে 1 বছরের আমরা বিয়োগ করলে 1 বছরের সুদ পেয়ে যাব কত? 39 টাকা। আমি এখানে যে কোনো একটা বার করতে পারি, হয় 1 বছর না হলে 3 বছর। তাহলে আমি 3 বছর বার করলাম, 3 × 39 করলে কত হয়ে যাচ্ছে? তোমার হয়ে যাচ্ছে তোমার 27 7 2 9 117। তাহলে 117 হয়ে যাচ্ছে আমার 3 বছরের সুদ। তো 3 বছরের সুদ যদি 117 হয়, তো 3 বছরের সুদের পরিমাণটা যদি আমি সুদ আসল থেকে বাদ দিয়ে দিই, তাহলে আমরা কি পেয়ে যাবো? আসল পেয়ে যাব। তাহলে আসলটা কি করে পাচ্ছি? 815 মাইনাস 117। তাহলে 815 মাইনাস 117, 8 2 2 2 2 9 6, 698 হয়ে যাচ্ছে আমাদের আনসার, মানে অপশন সি হয়ে যাচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, এই অঙ্ক দিলেই কিন্তু এই কেসটাই করব আমরা, বিয়োগ করে দেবো। এখানে 2 হলে 2 থাকতো, 1-এ আসতাম, 1 থেকে 3 বা 4 যে কোনো একটাই আমরা আসতে পারি। ঠিক আছে, যে কোনো একটা, 3 বা 4 যে কোনো একটাই আমরা আসতে পারি। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন নাম্বার 10। আচ্ছা, আরো আছে। কোশ্চেন নাম্বার 10-এ চলে আসছি। কোশ্চেন নাম্বার 10-এ আসছি হচ্ছে কি বলছে দেখি। বলেছে এ আর বি একটি ব্যবসায় 3:2 অনুপাতে বিনিয়োগ করে। ওরা মোট লাভের 5% দান করে। ওরা মোট লাভের 5% দান করে, এবং এর লাভের পরিমাণ রুপিস এত হলে মোট লাভের পরিমাণ কত হয়ে যাবে? এর লভ্যাংশটা বলে দিয়েছে। দেখা যাক তাহলে। দেখো, এই অঙ্কটা অনেকভাবে করা যায়, তার মধ্যে একটা প্রসেস আমি দেখাচ্ছি। 5% দান করছে, তাহলে 5% যদি দান করে দেয়, তাহলে কত পার্সেন্ট পড়ে থাকবে? 95% না? 95% পড়ে রইল।
5% দান করছে, 100 টাকা থেকে 5 টাকা তুমি দিয়ে দিচ্ছ, তার মানে তোমার কত টাকা পড়ে থাকছে? তোমার পড়ে থাকছে হচ্ছে 95 রুপিস। সেইটাকে এই অনুপাতে ভাগ করছে। এবার এখানে কার টাকাটা বার করব, এর টাকা বার করব নাকি বি এর টাকা বার করব? দেখো তো এখানে এখানে কার টাকা দেওয়া আছে, এটা দেওয়া আছে হচ্ছে এর টাকা দেওয়া আছে, তাহলে আমি এর টাকাটাই বার করব। তাহলে এটা হচ্ছে 3/5, কেন এই যে এখানে আছে না 3:2, তো 3:2 হওয়া মানে কি 3/3 + 2 5, তাই তো? তাহলে এই এত টাকা মানে এই টাকাটা মানেই কত হয়ে যাচ্ছে এখানে 4275 হয়ে গেল। তাহলে বার করতে হবে আমাদের কি 100% ইজ ইকুয়াল টু কত? কাটি 5 দিয়ে, কত 5 19 95, 19 দিয়ে এটাকে যদি কাটা যায় তাহলে কত হয়ে যাচ্ছে 19 দুগুণে 38, 4 47, আবার 19 দুগুণে 38, 5 19 95, 3 দিয়ে আবার কাটি, 3 7 21, 1 15, 3 5 15, তাহলে 75 × 100 কত হয়ে যাচ্ছে 7500। দেখো আমাদের কিন্তু আর সেই দিন নেই যে আমরা এইসবগুলোকে লিখে আবার সাজিয়ে গুছিয়ে তলায় উপরে লিখে কাটাকাটি করব, একদম সাইডে সাইডে, মানে আমরা এই ডিরেকশনে কাটতে পারি আবার এই ডিরেকশনে কাটতে পারি, যা হবে বাকি সব ক্রস গুণ হয়ে যাবে। ঠিক আছে, এটা একদিনে আসবে না, অভ্যেস করতে করতে চলে আসবে। অঙ্কটা দেখো, বোঝার পর ক্যালকুলেশন নিজে কিন্তু খাতায় করো, ঠিক আছে? তাহলে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আনসার কত হয়ে গেল 7500, মোট টাকা হয়ে যাচ্ছে কত 7500, মানে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন নম্বর 11, প্রশ্ন নম্বর 11 আসছি। দেখো কি বলছে, সকাল 10টার সময় আর এবং এস 3 কিলোমিটার/আওয়ার গতিবেগে এবং 4 কিলোমিটার/আওয়ার গতিবেগে পরস্পরের দিকে যাত্রা শুরু করে, তাদের মধ্যেকার দূরত্ব কত? এত কিলোমিটার যদি হয় তবে তারা কোন সময়ে পরস্পরের সাথে মিলিত হবে? আচ্ছা, একটা গল্প আছে আপেক্ষিক গতিবেগের, সেটা তোমরা আশা করি জানো, তবু আমি একবার বলে দিচ্ছি আপেক্ষিক গতিবেগের গল্পটা। আপেক্ষিক গতিবেগ বা রিলেটিভ ভেলোসিটি। রিলেটিভ ভেলোসিটি, রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক গতিবেগ। সেটা কি? দেখো এইটা ব্যাপারটা কি, যখন দুখানাই অবজেক্ট মুভিং হয়, এটা আমি কোনোটা ক্লাসে বলেও ছিলাম, তবু আমি আজকে যেহেতু ক্লাসটা আবার একটা ইন্ডিভিজুয়াল ক্লাস, আমি রিপিট করে দিচ্ছি। যদি দুটো অবজেক্ট মুভিং হয়, ডিরেকশনটা তাদের সেম হয়, মানে এখানে সেম ডিরেকশন হয়, তাহলে তাদের গতিবেগটা কি হয়ে যাবে মাইনাস। এখানে x - y ও হতে পারে, আবার y - x ও হতে পারে, যেটা হবে সেটা আমরা নিয়ে নেব। হয়ে গেল। এবার যদি উল্টোটা হয়, ব্যাপারটা যদি হয় এরকম অপোজিট, মানে এই হচ্ছে এটা বা এটা, অথবা এইটা এটা, তাহলে এটা ধরো x কিলোমিটার পার আওয়ার স্পিডে, এটা y কিলোমিটার/আওয়ার স্পিডে, যদি অপোজিট হয়, মানে আমরা এখানে কি বললাম অপোজিট হয় যদি এটা, তাহলে কি হয়ে যাবে, এটা এখানটাতে x + y হয়ে যাবে, কি x + y। তাহলে সেম হলে হয়ে যাচ্ছে মাইনাস, আর অপোজিট হলে হয়ে যাচ্ছে প্লাস, এটা মাথায় রাখবে। এটা হচ্ছে অঙ্কটার মেন ফান্ডা এটা। আচ্ছা, এবার চলে আসে অঙ্কটায়। কি বলেছে, আর এবং এস দুজনের ডিরেকশনটা কি ছিল, অপোজিট ছিল। তারা যখন যাত্রা শুরু করে তাদের মধ্যবর্তী দূরত্ব ছিল এটা, তার মানে এখানে আর আছে, এখানে এস আছে, ওদের মধ্যবর্তী দূরত্ব আছে 17.5। তাহলে এই দূরত্বটা কমিয়ে ফেলতে পারলেই তোরা মিলিত হয়ে যাবে, মানে মিলিত হয়ে মিট করবে আর কি, তাই তো? তাহলে সোজা কথা হচ্ছে আমাদের সময় লাগবে। সময় মানে কি, ডিস্টেন্স বাই স্পিড। তো ডিস্টেন্স কত দেওয়া আছে, ডিস্টেন্স দেওয়া আছে 17.5, আর গতিবেগ দেওয়া আছে কত, গতিবেগ দেওয়া আছে দেখো 3 আর 4, যেহেতু আপেক্ষিক গতিবেগ ডিরেকশনটা অপোজিট, তার মানে প্লাস হয়ে যাবে, মানে 3 + 4 কত হয়ে গেল, 3 + 4 করে দিলাম কত 7, কাটাকাটি করলে কত হয়ে যাচ্ছে 3 7 2 আড়াই,
তাহলে 2.5 ঘন্টা পর ওরা মিলিত হবে। যদি প্রশ্ন করতো যে কতক্ষণ পর ওরা মিট করবে, তাহলে আনসার বলতাম কি 2.5 ঘন্টা পর ওরা মিট করবে। কিন্তু প্রশ্নটা এখানে একটু ঘুরিয়েছে, বলতে সকাল 10টার সময় ওরা জার্নি শুরু করেছে। তা সকাল 10টায় যদি জার্নি শুরু করে, মানে 10 AM এ ওরা জার্নি শুরু করেছে, তাহলে 2.5 ঘন্টা পর কত হবে? 2.5 ঘন্টা পর হয়ে যাবে 12:30। তার মানে 12:30টায় ওরা গিয়ে আবার মিট করবে, মানে অপশন হয়ে গেল এ। বোঝা গেল? প্রতিটা অঙ্কই কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট এবং ভেরিয়াস টাইপস অফ প্রবলেমস এখানে ছিল, ওগুলো সলভ করলাম আমরা আস্তে আস্তে। আর মনে হচ্ছে আর অঙ্ক নেই, দেখে নিলাম তো, হ্যাঁ আর অঙ্ক নেই। আচ্ছা, আমরা পরের ক্লাসে আবারও প্রিভিয়াস ইয়ারের উপরেই কোশ্চেন্স আনবো। অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাও যে তোমাদের ক্লাস কিরকম লাগছে। আর যদি তোমাদের আবাসিক বা অনলাইন সম্পর্কে আরো কিছু কোয়ারিজ থাকে, তাহলে এই যে হেল্পলাইন নাম্বার আছে, কন্ট্যাক্ট করে নাও। ওকে, তো চলো দেখা হচ্ছে পরের ক্লাসে। আজকের মতো এখানেই শেষ করছি।